আজকের ক্লাসে আমরা শিখব জলবায়ু, দুর্যোগ, নদী ভাঙন, খরা ও ভূমিকম্প সম্পর্কে। কেন এসব প্রাকৃতিক ঘটনা ঘটে এবং এগুলো থেকে আমরা কিভাবে নিজেদের নিরাপদ রাখতে পারি, এসবই আজ আমরা সহজভাবে জানব ও বুঝব। চলো তাহলে আনন্দের সাথে পড়া শুরু করি। অধ্যায় 6, জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু পরিবর্তন। কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প, কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা ঘটছে: গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এসো বলি। 1. জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সহায়তায় আলোচনা কর। জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু পরিবর্তন মানে হল পৃথিবীর গড় তাপমাত্রা, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদির পরিবর্তন। আমরা স্কুলে শিক্ষকের সঙ্গে আলোচনা করে বুঝতে পারি যে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং এর ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদী ভাঙন ইত্যাদির ঝুঁকি বেড়ে যাচ্ছে। 2. আমরা পরিবেশের কি ক্ষতি সাধন করি? আমরা পরিবেশের ক্ষতি করি প্রধানত মানবসৃষ্ট কারণে, যেমন শিল্প, কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া ছড়ানো, নদী থেকে বালি উত্তোলন করা, নদীর তীরবর্তী গাছ কেটে ফেলা, অল্পসংখ্যক নদীর উপর বাঁধ তৈরি করা, গাছ কেটে ফেলা এবং অধিক হারে ভবন নির্মাণ করা, কলকারখানার মাধ্যমে বায়ু দূষণ বৃদ্ধি করা। 3. এর ফলে পরিবেশের উপর কী ধরনের প্রভাব পড়ে? আমাদের এই কর্মকাণ্ডের কারণে পরিবেশের উপর প্রভাব হল: গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বরফ গলে যাচ্ছে, জলাশয় শুকিয়ে যাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছপালা ও প্রাণী ধ্বংস হচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। 4. পরিবেশের বিপর্যয়ে পৃথিবী কী ধরনের ক্ষতির সম্মুখীন হবে? পরিবেশ বিপর্যয়ের কারণে পৃথিবী নিম্নলিখিত ক্ষতির সম্মুখীন হবে। সমুদ্রের জলবৃদ্ধির কারণে বাংলাদেশে 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। খাদ্য উৎপাদন কমে যেতে পারে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি ও কর্মসংস্থান কমে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগের, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, ভূমিকম্প সম্ভাবনা বেড়ে যায়। 5. আমরা কিভাবে এটি রোধ করতে পারি? গাছ লাগানো এবং বন সংরক্ষণ করা, শিল্পকলার ধোঁয়া কমানো ও যানবাহন নিয়ন্ত্রণ করা, নদী ও জলাশয় সংরক্ষণ করা, পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবহার করা, যেমন সোলার, বায়ু বিদ্যুৎ, পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহার করা, সবাইকে সচেতন করে পরিবেশ রক্ষার কাজে অংশগ্রহণ করানো। এসো লিখি। নিচের 2টি কলামে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল লেখো। কাজটি দুজনে মিলে করো। সহজভাবে 2টি কলামে লিখে সাজানো হলো। জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট কারণ। জলবায়ু পরিবর্তনের ফলাফল: শিল্প, কলকারখানা থেকে ধোঁয়া, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যানবাহনের ধোঁয়া, বরফ গলে যাচ্ছে, জলাশয় শুকিয়ে যাচ্ছে, নদী থেকে বালি উত্তোলন, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, নদীর তীরবর্তী গাছ কেটে ফেলা, ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছে, গাছ কেটে ফেলা, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত ভবন নির্মাণ, গাছপালা ও প্রাণী ধ্বংস হচ্ছে, কলকারখানার দূষণ, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আরও কিছু করি। 2007 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো। ঘণ্টায় এর গতিবেগ ছিল 160 কিলোমিটার, যা 3447 জনের জীবনহানি ঘটায়। 2009 সালের ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ মারা যায়। 8208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের, শিক্ষকের কি মনে আছে তা জেনে নাও। ঘূর্ণিঝড় সিডর, 2007।
তারিখ 15 নভেম্বর 2007। গতিবেগ ঘন্টায় 260 কিলোমিটার, দমকা হাওয়ার বেগ 305 কিলোমিটার পর্যন্ত। শক্তি সাফির সিম্পসন স্কেলে ক্যাটাগরি 5। প্রভাব প্রাণহানি সরকারি হিসেবে 3447 জন, তবে কিছু সূত্রে 15,000 পর্যন্ত উল্লেখ রয়েছে। ক্ষতি 8.9 মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। গৃহহীন 6 লাখেরও বেশি মানুষ। গবাদি পশু 12,000-এরও বেশি পশু মারা গেছে। বিধ্বস্ত সড়ক, বিদ্যুৎ, টেলিযোগাযোগ সহ অবকাঠামো। বিপদ সংকেত মোংলা ও চট্টগ্রাম বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়। আশ্রয় উপকূলীয় অঞ্চলের মানুষ সাইক্লোন শেল্টার ও নিরাপদ স্থানে আশ্রয় নেয়। উদ্ধার সেনাবাহিনী, নৌবাহিনীর, কোস্ট গার্ড সহ বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। ঘূর্ণিঝড় আইলা 2009। তারিখ 25 মে 2009। প্রভাব প্রাণহানি 330 জন, নিখোঁজ 8,208 জন। গৃহহীন 10 লাখেরও বেশি মানুষ। ক্ষতি উপকূলীয় অঞ্চলের বসতবাড়ি, ফসল, সড়ক ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়া অতিরিক্ত বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের বা শিক্ষকদের সঙ্গে আলোচনা। তোমার পরিবারের সদস্যদের বা শিক্ষকদের সঙ্গে এই ঘূর্ণিঝড়গুলোর স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করতে পারো। তাদের কাছ থেকে তুমি জানতে পারো স্মৃতি, তারা কিভাবে সিডর বা আইলার সময় পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। প্রতিক্রিয়া দুর্যোগের সময় তাদের অনুভূতি ও প্রতিক্রিয়া কী ছিল। উদ্ধার কার্যক্রম, তারা কিভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। পরামর্শ ভবিষ্যতে এমন দুর্যোগের জন্য তারা কি প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন। ঘ যাচাই করি, অল্প কথায় উত্তর দাও। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের ক্ষতি হয়, যেমন বরফ গলে যায়, জলাশয় শুকিয়ে যায়, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি ঘটে, ঘূর্ণিঝড় ও বন্যার ঝুঁকি বেড়ে যায়, গাছপালা ও প্রাণী ধ্বংস হয়, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। 2 নদী ভাঙন বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে। এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার বিলীন হয়ে যায়। ফলে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদী ভাঙন বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে। ফলে বন্যার সময় নদী ভাঙন শুরু হলে তা মারাত্মক রূপ ধারণ করে। নিচের মানবসৃষ্ট কারণগুলো নদীর পাড় ভাঙ্গনের জন্য দায়ী। নদী থেকে বালি উত্তোলন, নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা। মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। ক এসো বলি, তোমার এলাকায় বা এলাকার আশপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমার এলাকার নদী বা জলাশয় নিয়ে আলোচনা। আমার এলাকার কাছে একটি নদী আছে। আমরা শিক্ষকের সহায়তায় নদী সম্পর্কে জানতে পারি। ওই নদীতে কি কখনো বন্যা হয়েছে। বন্যার ইতিহাস হ্যাঁ, নদীতে আগে কখনো বন্যা হয়েছে। বিশেষ করে বর্ষার সময় নদীর পানি বেড়ে অনেক জমি পানির নিচে চলে যায়। নদীর তীরে কোনো স্থাপনা দেখেছ কি। নদীর তীরের স্থাপনা, নদীর তীরে কিছু বাড়ি, সড়ক ও ছোট ছোট বাঁধ আছে। বন্যার প্রভাবে কি হয়। বন্যার প্রভাব কৃষি জমি ও ফসল নষ্ট হয়, বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ও গবাদি পশুর খাদ্য ও পানির সংকট হয়, স্কুল ও বাজার বন্ধ হয়ে যায়। খ এসো লিখি, নদী ভাঙ্গনের মানবসৃষ্ট কারণ এবং এর ফলাফল সম্পর্কে লেখো। কাজটি দুজনে মিলে করো। সহজভাবে 2টি কলামে সাজানো হলো। নদী ভাঙ্গনের মানবসৃষ্ট কারণ। ফলাফল নদী থেকে বালি উত্তোলন, কৃষি জমি, বাড়িঘর ও সড়ক ধ্বংস হয়, নদীর তীরবর্তী গাছ কেটে ফেলা, নদী তীর ক্ষতিগ্রস্ত হয় এবং বন্যার সময় ভাঙন বাড়ে। বাঁধ বা জলাধার তৈরি করা, নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, অতিরিক্ত নদী তীরের স্থাপনা নির্মাণ, স্কুল, হাটবাজার ও অন্যান্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। গ আরও কিছু করি। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড় রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। যেমন বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি, সেচের জন্য কালভার্ট ও ফ্লুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, বন্যায় সতর্ক অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া। তোমার এলাকার বন্যা ও বন্যা নিয়ন্ত্রণে কি করা প্রয়োজন সে সম্পর্কে মতামত জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে একটি চিঠি লেখো। প্রাপক পানি উন্নয়ন বোর্ড, বহদ্দারহাট, চট্টগ্রাম। বিষয় আমার এলাকার বন্যা ও বন্যা নিয়ন্ত্রণ বিষয়ে মতামত। মাননীয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমি শেখ তাইরাত মম, গ্রাম মধ্যম কুলগাঁও, পাড়ার ডাক্তার ফরিদ বাড়ি এলাকার একজন ছাত্রী। আমাদের এলাকার খালের পাড় বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়। আমি পানি উন্নয়ন বোর্ডকে কিছু পরামর্শ দিতে চাই। আমার মতামত হল, খালের পাড়ে আরও মজবুত বাঁধ নির্মাণ করা প্রয়োজন। সেচ ও বন্যা নিয়ন্ত্রণের জন্য কালভার্ট ও ফ্লুইস গেট সঠিকভাবে নিয়ন্ত্রণ করা উচিত। বন্যার আগে স্থানীয় মানুষদের সতর্ক করার জন্য সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া দরকার।
খালের তীরবর্তী গাছ লাগানো ও নদীর বালির অতি উত্তোলন রোধ করা। আপনাদের উদ্যোগে আমাদের এলাকা বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে। আশা করি আমার মতামত বিবেচনা করা হবে। তারিখ। ধন্যবাদ আনতে শেখ তাইরাত মম, গ্রাম মধ্যম কুলগাঁও, পাড়া ডাক্তার ফরিদ বাড়ি। ঘ। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। নদী ভাঙ্গনের ফলে কি হয়? নদী ভাঙ্গনের ফলে কৃষি জমি, বাড়িঘর ও সড়ক ধ্বংস হয়। স্কুল, হাটবাজার ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। মানুষ ও গবাদি পশুর জীবন ও খাদ্য সংকট হয়। ৩। খরা। আমাদের দেশের কোনো কোনো অঞ্চল যেমন নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত, অল্পসংখ্যক নদী এবং উজানে বাঁধ দেওয়ার কারণে খরার প্রবণতা বেশি। মানবসৃষ্ট কারণেও খরা হয়। গাছ কেটে ফেলা। গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখে। অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট পানি ধরে রাখে না। কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়। খরাপীড়িত অঞ্চল। খরার ফলাফলগুলো হল পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়। মাঠে ফসল ফলাতে কষ্ট হয়। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। খাবার পানির অভাব দেখা যায়। ক। এসো বলি। পাশের মানচিত্রে লাল রঙে চিহ্নিত অঞ্চলগুলো সবচেয়ে খরাপ্রবণ এলাকা। শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বাংলাদেশে খরাপ্রবণ এলাকা পাশের লাল রঙে চিহ্নিত অঞ্চলগুলো সবচেয়ে খরাপ্রবণ। শিক্ষকের সহায়তায় আলোচনা করলে পাওয়া তথ্য হল দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী। ১। অঞ্চলগুলো কোন কোন বিভাগে অবস্থিত? রাজশাহী বিভাগ। ২। এই অঞ্চলগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য। নদী কম আছে। দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া থাকে। বৃষ্টিপাত কম হয়। মাটির আর্দ্রতা কম এবং পানি সংরক্ষণ সীমিত। খ। এসো লিখি। নিচের প্রতিটি ক্ষেত্রে খরার প্রভাব লেখো। কাজটি দুজনে মিলে করো। খরার সময় প্রভাব। নদী। নদী, খাল ও পুকুর শুকিয়ে যায়। মাঠ। ফসল জন্মাতে কষ্ট হয়, কৃষি ক্ষতিগ্রস্ত হয়। পশু। গবাদি পশুর খাদ্য সংকট হয়। মানুষ। খাবার ও পানির অভাব দেখা দেয়। স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। গ। আরও কিছু করি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতে বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধানের শতকরা 17 ভাগেরও বেশি সাধারণত এক বছরে খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই ধারণার প্রেক্ষিতে খরার কারণ এবং প্রভাব লেখো। কারণ। ফসলের ক্ষতি। প্রভাব। দীর্ঘ সময় শুষ্ক আবহাওয়া ও কম বৃষ্টি। আমন ধানসহ প্রধান ফসল নষ্ট হয়। খাদ্য সংকট হয়। কৃষকের আয় কমে যায়। মানুষের জীবনযাত্রা প্রভাবিত হয়। নদী ও জলাশয়ের পানি কম থাকা। জমির মাটি শুষ্ক হয়ে ফসল জন্মাতে পারে না। পশুদের খাবারের অভাব দেখা দেয়। পানির অভাব দেখা দেয়। গাছ কেটে ফেলা এবং অতিরিক্ত কংক্রিট করা। মাটির আর্দ্রতা কমে ফসল ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ শুষ্ক হয়। তাপমাত্রা বাড়ে। ঘ। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি কারণ সেখানে নদী কম আছে, বৃষ্টি কম হয় এবং শুষ্ক আবহাওয়া দীর্ঘ সময় থাকে। ৪। ভূমিকম্প। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। পাশের মানচিত্রে এলাকা ১ এর উত্তর-পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং এলাকা ৩ এর দক্ষিণ-পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। মৃদু ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্ক অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বাংলাদেশ। ভূমিকম্পপ্রবণ এলাকা। ভূমিকম্পপ্রবণ এলাকা ১। ভূমিকম্পপ্রবণ এলাকা ২। ভূমিকম্পপ্রবণ এলাকা ৩। ভূমিকম্পে বিধ্বস্ত ভবন। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ক। এসো বলি। যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? সতর্ক অবলম্বনের প্রচার কাজ। বাড়িতে পূর্ব প্রস্তুতি। জরুরি খাদ্য, পানি ও ঔষধ সরবরাহ রাখা। পরিবারের সবাইকে নিরাপদ জায়গা ও উঁচু স্থান সম্পর্কে সচেতন করা। জরুরি বাতি, ব্যাটারি ও মোবাইল চার্জ রাখা। গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি নিরাপদ স্থানে রাখা। শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়া। প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানানো। বাড়ির বাইরে বা গ্রামে সচেতনতা বাড়াতে ডাক শিখানো। মোবাইল কল বা মেসেজের মাধ্যমে খবর দেওয়া। স্থানীয় কমিউনিটি কেন্দ্র বা মসজিদ, মন্দিরের মাধ্যমে সতর্ক করা। উপকূলীয় বা নদীর পাশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে যেতে সাহায্য করা। এভাবে আমরা নিজেদের এবং প্রতিবেশীদের নিরাপদ রাখতে পারি। খ। এসো লিখি। নিচের পূর্বপ্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই ৩টি ভাগে ভাগ করো। ভূমিকম্পের সময়। আগে ও পরে কি করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। কাজটি দুজনে মিলে করো। পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না।
বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। প্রথম ভূকম্পন থেমে যাবার পর শারীরিকভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। 3 ভাগে ভাগ করা হলো এবং পোস্টার তৈরি করার জন্য মূল বিষয়গুলো দেওয়া হলো। ভূমিকম্পের আগে পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। ভূমিকম্প চলাকালীন বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। ভূমিকম্পের পরে প্রথম ভূমিকম্প থেমে গেলে শারীরিকভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। প্রতিবেশীদের সাহায্য করা এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করা। আরও কিছু করি। 2015 সালের 25শে এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে লেখো। সহজ ও তথ্যসমৃদ্ধভাবে 2015 সালের 25শে এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। ভূমিকম্পের সময় ও স্থান। তারিখ ও সময় 25শে এপ্রিল 2015, স্থানীয় সময় সকাল 11:56 নেপাল স্ট্যান্ডার্ড টাইম। ম্যাগনিটিউড 7.8 USGS অনুযায়ী। কেন্দ্রস্থল গোরখা জেলার বারপাক, কাঠমান্ডু থেকে প্রায় 85 কিলোমিটার উত্তর পশ্চিমে। গভীরতা 8.2 কিলোমিটার। ক্ষয়ক্ষতি ও প্রভাব। মৃত্যুর সংখ্যা নেপালে প্রায় 8,962 জন, ভারত, চীন ও বাংলাদেশ সহ মোট প্রায় 9,000 জন। আহত 21,952 জন। গৃহহীন প্রায় 3.5 মিলিয়ন মানুষ। বাড়িঘর ক্ষতিগ্রস্ত 60 লাখেরও বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। অর্থনৈতিক ক্ষতি আনুমানিক $10 বিলিয়ন, যা নেপালের মোট জিডিপির প্রায় 50%। প্রাকৃতিক ও ঐতিহাসিক প্রভাব। এভারেস্টে ভূমিধস। ভূমিকম্পের ফলে এভারেস্টে বড় ধরনের ভূমিধস ঘটে, যার ফলে 19 জন পর্বতারোহী নিহত হন এবং শতাধিক আহত হন। ধরাহারা টাওয়ার ধ্বংস। কাঠমান্ডুর ঐতিহাসিক 9 তলা ধরাহারা টাওয়ার সম্পূর্ণ ধ্বংস হয়। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম। ভারতের অপারেশন মৈত্রী, ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। 43,000 ভারতীয় নাগরিকসহ 785 বিদেশি নাগরিককে উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের অপারেশন সহায়গী হাত, প্রায় 900 জন মার্কিন সেনা ও বেসামরিক কর্মী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে। পুনর্গঠন ও পুনর্বাসন। ভবন নির্মাণ। ভূমিকম্পের পর নেপাল সরকার ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। পর্যটন পুনরুদ্ধার। পর্যটন শিল্প পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। যদিও পর্যটক আগমন উল্লেখযোগ্যভাবে কমে যায়। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি অতিমাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকা? উত্তর ক, সিলেক্ট। অল্প কথায় উত্তর দাও। 1. দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ। ঘূর্ণিঝড়, ভূমিকম্প। 2. দুর্যোগের 2টি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো। দুর্যোগের 2টি মানবসৃষ্ট কারণ। নদী থেকে বালি উত্তোলন, গাছ কেটে ফেলা। 3. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ উল্লেখ করো। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ। শিল্প কলকারখানা ও যানবাহনের ধোঁয়া, বন নিধন ও গাছপালা কাটা, নদী ও জলাশয়ের অতিরিক্ত ব্যবহার। প্রশ্নগুলোর উত্তর দাও। 1. বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদীভাঙ্গনের প্রবণতা রয়েছে? কেন? বাংলাদেশে নদীভাঙ্গনের প্রবণ অঞ্চল হল বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের নদীমুখী অঞ্চল। এই অঞ্চলে নদীর পানি বন্যার সময় বেড়ে যায় এবং নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নদীর তীরবর্তী গাছ কাটা, বালি উত্তোলন এবং নদীর স্বাভাবিক প্রবাহের ব্যাঘাত নদীভাঙ্গনকে আরও বাড়িয়ে দেয়। ফলে কৃষি জমি, বাড়িঘর, সড়ক, স্কুল ও বাজার ক্ষতিগ্রস্ত হয়। 2. বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয়? বাংলাদেশে খরার প্রবণ অঞ্চল হল রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, শেরপুর এবং উত্তর পশ্চিমাঞ্চল। এই অঞ্চলে নদী কম, বৃষ্টিপাত কম এবং শুষ্ক আবহাওয়া দীর্ঘ সময় থাকে। এর ফলে পুকুর, নদী ও খাল শুকিয়ে যায়। ফসল জন্মাতে সমস্যা হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় এবং মানুষের খাবার ও পানির অভাব দেখা দেয়। 3. বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্পপ্রবণ? বাংলাদেশে ভূমিকম্পপ্রবণ অঞ্চল হল সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকা। এই অঞ্চলগুলো ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে অবস্থিত। ভূমিকম্পের সময় এখানে ভবন ধ্বংস হতে পারে এবং বড় ধরনের ভূমিকম্প হলে সুনামি ও বন্যার সম্ভাবনা থাকে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।